আচ্ছা, এই যে প্রথমত ঢুকলাম, এই যে আমরা এখন যা দেখতেছি সব হচ্ছে ডিজাইন পার্ট এখন, ঠিক আছে? আমরা কিন্তু এটার পিছনে কিভাবে এই নিউজগুলো কিভাবে আসতেছে, এগুলা কি হইতেছে না হইতেছে, এগুলা কিন্তু আমরা দেখতেছি না। তো ওইগুলা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট, ঠিক আছে? আর ওয়েব ডিজাইনে আপনি ইউজ করবেন হচ্ছে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। এই তিনটার বাইরে যাওয়া লাগে না ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। HTML কি? HTML হচ্ছে HTML এর পূর্ণরূপ হচ্ছে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। যেরকম আপনি শিখতেছেন সি, সি প্লাস প্লাস, ওটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, শুধু মার্কআপ দাঁড় করায়। আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে মার্কডাউন, ঠিক আছে? ওইটা ডকুমেন্টেশন লেখার কাজে অনেক ইউজ করা হয়। তো HTML টা হচ্ছে যে ওয়েব পেজের এই বিল্ডিং ব্লক আর কি, স্ট্রাকচার তৈরি করা। এখানে কিন্তু আমি যদি শুধু HTML ইউজ করতাম তাহলে কিন্তু এই ডিজাইনটা, যে এখানে কোনটার কালার কি হয়েছে, এটা কোথায় আসতেছে, এটা বাম দিকে আসবে না ডান দিকে আসবে, এখানে এখানে লেখাটা কোথায় দেখা যাবে, এই যে এখানে যে লেখাটা দেখাইছে এটা ইমেজের উপরে দেখাইছে, শুধু HTML দিয়ে এটা সম্ভব হতো না। HTML দিলে কি এক পাশে একটা ডিজাইন করে সেভাবে চলে আসতো। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে HTML যেরকম গুরুত্বপূর্ণ, CSS সেরকম গুরুত্বপূর্ণ। আপনার HTML দিয়ে শুধু আপনি কি মার্কআপটা দাঁড় করাবেন, তারপরে CSS দিয়ে ওইগুলো ডিজাইন করবেন, এখানে কালার দিবেন, হ্যাঁ স্টাইলটা দিবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে যে একটা আমি কি কার্সরটা নিলাম, এটাকে HTML ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলা যায় এটা হোভার করা। তাহলে কি হইতেছে, এখানে হোভার করার পরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এটা একটা ইফেক্ট দিলেন, এগুলো এগুলো আমরা শিখবো, আমি বলতেছি এগুলো কি দরকার নেই। তো এই যে এটা একটা ইফেক্ট, এটা কি দিয়ে করা হয়েছে, এটা করা হচ্ছে CSS দিয়ে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে একটা রকম ছিল, এখানে মাউসটা আনার পরে এটা কালার চেঞ্জ হয়েছে, এখানে একটা শ্যাডোর মতো এটা কমিয়েছে এটা। তারপরে আরো কিছু জিনিস, এই যে এখানে নয়, এই যে একটা হইতেছে না, এটা কিন্তু CSS দিয়ে সম্ভব না, এটা দরকার জাভাস্ক্রিপ্টের দরকার এখানে। কারণ CSS দিয়ে আপনি শুধু ডিজাইন করতে পারবেন, আপনি প্রোগ্রাম করতে পারবেন না। এখানে কিন্তু একটা সময়কে ধরে দিছে, সে সেই সময় অনুযায়ী সেকেন্ড কমতেছে, ঠিক না? তো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। তো জাভাস্ক্রিপ্টে আপনার জাভাস্ক্রিপ্টটা জানা লাগবে অনেক ডিজাইনের ক্ষেত্রে। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার কি করা যায়, বর্তমানে জাভাস্ক্রিপ্ট এত বেশি হয়েছে যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন আপনি ব্যাক এন্ডের কাজও করতে পারবেন, ডেভেলপমেন্টের কাজটাও করতে পারবেন, যেটা এতদিন মানে সবচেয়ে বেশি করা হয়তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে PHP দিয়ে, ঠিক আছে? পাইথন দিয়ে কাজ হচ্ছে, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ হচ্ছে, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টটা অনেক ফাস্ট। ধরেন আমরা PHP দিয়ে, যে এটা PHP দিয়ে করা, ঠিক আছে? তো একটা জায়গায় আমি গেলে এটা পুরোপুরি লোড হইতেছে, কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারবেন, এই জিনিস এখানে আপনি লোড, এই যে এখানে যে লোড হইতেছে এটা দেখাইতে হবে না, আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লোড এটা না দেখেই আপনি এটা এখানে জিনিসপত্র নিয়ে আসতে পারবেন, আপনার এখানে কন্টেন্ট নিয়ে আসতে পারবেন। তো ই-কমার্স সাইট গুলা, রকমারি, অনেক কিছুই দেখবেন যে কি রকমারিতে দেখেন, বা এখানে একটা রকমারি.com বা চালডাল.com, এগুলো দেখবেন যে আপনি যখন একটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক দেন, ঠিক আছে? এগুলো এগুলো কি আমরা যা দেখতেছি এগুলো হচ্ছে কি HTML, CSS। এই যে কিন্তু এই যে বই, ঠিক আছে, এখানে ইলেকট্রনিক্স ক্লিক দিছি না, যে HTML, CSS শিখবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা দরকার, আমরা যেহেতু ওয়েব ডিজাইন শিখতেছি, এই যে রোড ম্যাপ টু বিকামিং এ ওয়েব ডেভেলপার, গিটহাবের নাম শুনছেন? লারাগন, লারাগন না লারাবেল, আচ্ছা সবই আর কি মোটামুটি। গিটহাব হচ্ছে আপনার ওপেন সোর্স গুলো আর কি
বেশিরভাগ পাওয়া যায়। আপনি ওপেন সোর্স ছাড়াও প্রাইভেট ইয়েও রাখতে পারবেন, কিন্তু আপনার মেইন জিনিসটা হচ্ছে ওপেন সোর্স সব জিনিসপত্র এই গিটহাবে রাখা হয়। এটা একটা রিপোজিটরি, বা ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এটা আপনি ফ্রিতে দিয়ে দিতে যাচ্ছেন, ঠিক আছে? তাইলে এখানে আপনি একটা এখানে এটাও একটা ফেসবুকের মতো মনে করেন, কিন্তু এটা ডেভেলপার কমিউনিটির জন্য আর কি। না, সবারই। ধরেন আপনি একটা এই যে গিটহাবে এই যে তারা একটা কি করলো, সে এই যে তার আইডি সে কি করছে, ডেভেলপার রোডম্যাপ নামে একটা আইডি দিয়ে দিছে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, তো আমার কি শেখা দরকার। এটা একটা রিসোর্স না, ভালো, আপনি একটা শিখতে যাচ্ছেন, তো এই জিনিসটা আপনি ধরেন একটা সোশ্যাল কমিউনিটি সোশ্যাল সাইট ফেসবুকেও দেওয়া যেত, কিন্তু ফেসবুকে আসলে হচ্ছে সবকিছু, ঠিক আছে? কিন্তু গিটহাবটা করা হয়েছে যেখানে ডেভেলপারদের জন্য, আপনি সব বিষয়ে এখানে পাবেন, পিএইচপি নিয়ে বলেন, এইচটিএমএল সিএসএস নিয়ে বলেন, ডেভেলপমেন্ট। যেরকম লিঙ্কডইন হচ্ছে কি প্রফেশনালদের জন্য, ওইখানে ওইটাও কিন্তু একটা সোশ্যাল সাইট। ওইখানে প্রোফাইল খুললে কি যে আপনি ডেজিগনেশন কি, কোন কোম্পানি চাকরি করেন, এবং কোম্পানির সাথে এক কোম্পানি আর যোগাযোগ, ওই সব ক্ষেত্রে ওইটা বেশি ইউজ করা। এই গিটহাবটা কি, গিটহাবটা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি তৈরি করলেন, এগুলো আপনি এখানে দিয়ে দিলেন। তো এই যে এখানে একটা দেখেন, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, যে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য একটা সে পাথ দিছে। এখানে কি বলছে যে চুজ ইউর পাথ, একটা কি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, ব্যাক এন্ড থেকে আবার ডেভঅপস। আচ্ছা, ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা বলতেছি ওয়েব ডিজাইন, আর ব্যাক এন্ড কি, যেটা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট পার্ট বলি, যে ওইখানে আমরা ব্যাক এন্ডে কাজ করব, যে পিএইচপি দিয়ে অথবা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ফাংশনালিটি গুলো তৈরি করব। আচ্ছা, তো ফ্রন্ট এন্ড শিখতে হলে যে এখানে দেখেন, এখানে অনেক বড় একটা পাথ দেখাইছে। আপনি সেই রকম ভাবে শিখতে হলে আসলে বড় পাথই ফলো করতে হবে, কিন্তু আপনার বেসিকটা শুরু হবে কি দিয়ে, লার্ন এইচটিএমএল, বেসিক অফ সিএসএস, বেসিক অফ জাভাস্ক্রিপ্ট। এই তিনটা জিনিসই আমরা এখানে আসলে শিখব। আচ্ছা, তো বেসিক অফ জাভাস্ক্রিপ্টের পরে এখানে jQuery কথা বলছে, কিন্তু আমরা বেসিক অফ জাভাস্ক্রিপ্টের ওই বেসিকটা না দেখায় jQuery-টাই দেখব, কারণ jQuery-টাই মানে এটা অনেকদিন আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে। আপনি বিভিন্ন ডিজাইন বলেন বা যাই বলেন, দেখবেন যে jQuery ওটা কি বলে ডিপেন্ডেন্ট, অনেক কিছু প্রোগ্রাম লেখা আছে যেগুলো jQuery-র উপর ডিপেন্ডেন্সি। jQuery-টা কি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেরকম সিএসএস এর একটা লাইব্রেরি আছে বুটস্ট্র্যাপ, এরকম আর কি। এই এখানে দেখেন বেসিক অফ জাভাস্ক্রিপ্ট না, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এগুলো তৈরি সব। এই যে এগুলো বলেন, লিঙ্ক বলেন, রিডাক্স বলেন, বুএক্স বলেন, অ্যাঙ্গুলার জেএস, এই দেখেন জেএস লেখা আছে মানে কি জাভাস্ক্রিপ্ট, মানে ওইটারই বেস করে আর একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে যেটা ইউজ করা যায় বিভিন্ন কাজের জন্য। কিন্তু মেইন কিন্তু এতটুকুই। আপনি ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ মেইন জিনিস লাগবে হচ্ছে HTML আর CSS, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টটা লাগবে হচ্ছে কিসের জন্য, ধরেন এই যে কিছু ইফেক্ট দেওয়ার জন্য, যেরকম HTML CSS আপনি ক্লিকে কোনো ইফেক্ট দিতে পারবেন, ক্লিক বলে HTML CSS এর কিছু নেই, এটা ক্লিক দিয়ে আপনি কোনো কিছু করতে চাইলে ওইটা জাভাস্ক্রিপ্ট লাগবে। কিন্তু হ্যাঁ, লিংক আপনি HTML CSS, এখানে ক্লিক দিলে কোথায় যাবে, ওইটা HTML CSS, কিন্তু এই যে একটা ক্লিক দিয়ে আপনি এখানে কি করতেছেন, এটা ওপেন করতেছেন, আবার একটা ক্লিক দিয়ে ক্লোজ করতেছেন। এখানে আরেকটা জিনিস, এই যে নির্বাচন উপলক্ষে যেটা করছে না, এটা কিন্তু এটা তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। এই যে এখানে এই যে এটা ঘুরতেছিল না, এটা আপনি নির্ধারণ করতে পারবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে বেসিক জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে আমার সাইটটা পুরোপুরি লোড না হওয়া পর্যন্ত এটা এভাবে ঘুরতে থাকে। এই যে এটা ঘোরা শেষ হয়েছে কখন, যখন সাইটটা লোড হয়ে গেছে। এই যে আবার এটার কথা তো বললামই, আবার এই যে এখানে দেখেন, ঠিক আছে, এটাও জাভাস্ক্রিপ্ট লাগছে তাদের করতে। এরপরে এই যে এখানে আরেকটা, আমি এখানে স্ক্রল করার পরে এগুলা লোড হচ্ছে না, এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ। কিন্তু এগুলোর জন্য আপনি অনেক লাইব্রেরি পাবেন, কারণ এটা অনেক দিন ধরে যেহেতু ডেভেলপ হচ্ছে, বিভিন্ন কাজের জন্য আপনি অনেক মানুষ, এই যে গিটহাবে অনেক রিসোর্স আপনার জন্য তৈরি করে রাখছে। তো দেখা যাচ্ছে যে আপনার অনেক কিছুই আপনার নিজের আর তৈরি করা লাগতেছে না, আপনার শুধু জানতে হচ্ছে যে আমি কোনটা ইউজ করব।
যে এই যে এটা একটার পর একটা যে লোড হচ্ছে, এটার জন্য ধরেন বিভিন্ন লাইব্রেরি আছে। ওয়াও জেএস নামে একটা আছে, যে কোথা থেকে লোড হচ্ছে আপনি এগুলো, বা কোনো ইফেক্ট, অনেক ইফেক্ট, এগুলো মানে আপনার প্রথমে জানতে হবে যে কিভাবে এগুলো কাজ করতেছে। আপনি যখন বুঝতে পারবেন যে এইভাবে কাজ করতেছে, তখন আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু এটা করতে গেলে অনেক সময় লাগবে। দেখা গেছে যে একটা এই প্রোগ্রাম করে লিখলে তারপরে এই কাজটা হবে, ঠিক আছে? তো আপনি এটা শিখছেন, এখন আপনি চাইলে এখন যদি আরেকটা লাইব্রেরি থাকে যে এই কাজটা করে দেওয়া আছে আগে, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, বা আপনি কোথায় ব্যবহার করতে পারবেন, একটু মডিফিকেশন দরকার, আপনি ওইটাই ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু আপনার একটু মডিফিকেশন দরকার, তাইলে আপনি ওইটা কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি প্রথমেই ধরেন আপনি এই যে এইগুলো কিন্তু সিএসএস এর ইফেক্ট, ঠিক আছে? তো এই ইফেক্টটা আপনি এইচটিএমএল সিএসএস না শিখেই আগে এই লাইব্রেরিটা আসাই ইউজ করা শুরু করবেন, তাহলে কিন্তু আপনার যদি ধরেন এখানে আপনার কোনো একটা চেঞ্জ দরকার বা একটা কিছু দরকার, তখন কিন্তু আপনি ওটা পারবেন। তো আপনার এগুলো ইউজ করে কি হবে, তারিখ কি কপি পেস্ট করে তারিখ কি না না, এই লাইব্রেরিটা আগে আপনার ইয়াতে ইনক্লুড করতে হয়, ইনক্লুড করে তারপর এই যে এখানে এগুলো এই যে দেখেন এই যে ভিউ অন গিটহাব, গিটহাবে বলে দেওয়া আছে আপনি কিভাবে এটা ইউজ করবেন। গিটহাব তো একটা ইন্ট্রোডাকশন, যে কিভাবে কোন জায়গায় করলে কিভাবে কি হবে। ইন্ট্রোডাকশন বলতে মানে আপনার বিভিন্ন সফটওয়্যারের এই ইন্ট্রোডাকশনও বলা যায় না। আপনি ধরেন ডকুমেন্টেশন, ওরা এই সফটওয়্যারটা এখানে দিয়ে রাখছে, এই যে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে এটা ইউজ করবেন কিভাবে, কিভাবে ইনস্টল দিবেন, এগুলোর লেখা আছে, ডকুমেন্টেশন লেখা আছে। এই যে আমি বলছি যে লারাভেল, ঠিক আছে, লারাভেলও কিন্তু একটা ওপেন সোর্স। আপনি যদি লারাভেল গিটহাব লিখে সার্চ দেন, লারাভেলের যেগুলো লেখা আছে কিভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু গিটহাবে দেয়া আছে। এই লারাভেলের ভিতরে আসলে এইসব কোড আপনি এখান থেকে ডাউনলোড করতে পারে করে আপনি ইনস্টল করে আপনি ইয়ে করতে পারেন, কাজ শুরু করে দিতে পারেন। এই যে এবং এই যে এখানে ডকুমেন্টেশন, এখান থেকেই আপনি ইউজ করবেন আলটিমেটলি সবসময়, এবং আপনার যত জায়গায় যাবেন সব কিন্তু এই গিটহাবের, এবং অনেক কোম্পানি আপনার গিটহাবের লিংকও চায় আর কি, যে আপনার গিটহাবের প্রোফাইলটা কি, যেরকম বাহিরে কিন্তু লিঙ্কডইনের প্রোফাইল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাইরে কান্ট্রিগুলোতে, যে আপনার বিজনেস প্রোফাইলটা কিরকম, একটা লিঙ্কডইনের প্রোফাইলে আপনি কি কি কাজ করছেন এগুলো কিন্তু সব রেকর্ড থাকে। তো এরকমই ডেভেলপমেন্ট কমিউনিটির জন্য গিটহাব এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা ডেভেলপমেন্টের দিকে তো যাচ্ছি না, আমরা ডেভেলপমেন্টে এখানে দেখেন পাইথন, রুবি এগুলো লিখছি, ওর ডেভঅপস, ওয়ার্ডপ্রেসে তো মূল ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি করা আর কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস আর কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওইখানে ওয়ার্ডপ্রেসের মেইন কাজটা হচ্ছে মানে খুব সহজে তার একটা অনেক বড় একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে রাখছে, আপনি শুধু ইউজ করা শিখতে হবে, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। কিন্তু লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ওইখানে বেশিরভাগই আপনি নিজে করতে হবে। আর ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনার ফাংশনগুলো লেখা আছে, কোনটা কি আছে। হ্যাঁ, আপনি নতুন ফাংশন তৈরি করতে পারবেন, কিন্তু তাদের পর্যাপ্ত এত ফাংশন আছে যে আপনার নতুন ফাংশন খুব কমই তৈরি করা লাগে। আচ্ছা, তো আমরা এত ওই দিকে না যাই, তো আমরা যেটা আমরা দেখতে যাব কি HTML CSS আর বেসিক জাভাস্ক্রিপ্টের আমরা যে কোয়েরিটা দেখব, আর সময় পেলে আরো অন্য কিছু আমরা নিয়ে আলোচনা করবো, এটা সমস্যা নেই। তো আমরা একটা সিলেবাস যেটা আমরা করছিলাম, এখানে তো একটা সিলেবাস একটা তৈরি করছি, কিন্তু আমরা যে পুরোপুরি এই সিলেবাসই ফলো করবো সেরকম কিন্তু না। আমরা চাইলে এরকম দেখা গেছে যে 2 ক্লাসের একদিনে দেখা গেছে যে 1.5 ক্লাসে 1 ক্লাসে শেষ হয়ে গেল, ঠিক আছে? আমরা চাইবো যে যত বেশি শেখা যায়, কারণ এটা তো অনেক কিছু, আপনি যত সময় দিতে পারবেন তত বেশি শিখতে পারবেন। আমরা যদি বেশি শিখে ফেলতে পারি তাহলে ক্লাসে আর নতুন কিছু নিয়ে আসতে পারবো। তো এটা একটা ধরে রাখতে পারেন যে সিলেবাস একটা লাগে এই জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা আরেকটা যেটা ফলো করবো, এটা হচ্ছে
হ্যাঁ আমি দেখাই দেবো, আপনারা হচ্ছে বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা W3 schools, এটাও একটা আপনি এই ওয়েবসাইট থেকে একটা সিলেবাস হিসাবে ধরে নিতে পারেন, যে আপনি এখানে দেখেন অনেক কিছু আছে। w3schools.com, এটা লিখে রাখেন, কারণ এটা আমরা সবচেয়ে বেশি ভিজিট করব ডিজাইন শিখতে গিয়ে। হ্যাঁ গিটহাবটা আমাদের তো লাগবে না, কিন্তু গিটহাবটা লিখে রাখতে হবে। হ্যাঁ ব্রাউজ করতে বা ব্রাউজ করতে, এই যে গিটহাব। আরেকটা পুরো ওয়েবসাইট কি যেন অ্যানিমেট সিএসএস সব লিখে রাখি না অ্যানিমেট সিএসএস এটা লেখার দরকার নাই। অ্যানিমেট সিএসএস এর কাজ এগুলো আপনি যখন HTML CSS শিখবেন তখন এমনি চলে আসবে অ্যানিমেট সিএসএস এর কাজ। আচ্ছা এই যে এই ওয়েবসাইটটা দেখেন, এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই যে ধরেন HTML CSS বুটস্ট্র্যাপ, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট jQuery AngularJS, ভিডিও নাকি না এগুলো সব লেখা, না এখানে কোনো ভিডিও নেই। এই যে দেখেন এখানে PHP Python Java ASP Node.js এগুলো আপনি শিখতে পারবেন। তো আমরা লার্ন HTML, এই যে দেখেন HTML এর তারা আমরা তো একটা সিলেবাস করছি, ঠিক আছে, তারাও একটা ধারা তৈরি করছে, ঠিক আছে। আমরা চাইবো যে এটাই ফলো করার জন্য, কিন্তু আমরা আবার এটাও দেখবো আমাদের সিলেবাসের সাথেও যাতে মিল থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এখানে HTML CSS যেহেতু অনেক কিছু, আমি হয়তো অনেক কিছু দেখাইতে পারবো না, ঠিক আছে, কিন্তু এখানে সব দেয়া আছে। আমি এখান থেকে অল্প করে দেখাই দেবো। আবার সবকিছু দেখা যাচ্ছে কি যে সবকিছু কোড করতে গেলে আমাদের সময় কুলাবে, তো এখান থেকে আমরা কোডটা নিয়ে নেব, এবং আপনি চাইলে কি পরবর্তীতে এখান থেকে আপনি কোডটা আবার সেটা নিতে পারবেন। যেরকম আচ্ছা আমাদের সিলেবাসের এখানে যদি যাই আমরা, ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন, হোয়াট ইজ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এতটুকু বলা হয়ে গেছে, ঠিক না। আচ্ছা হোয়াট ইজ HTML, examining the structure of the HTML document, understanding tag container, exploring content model, displaying text with heading and paragraph। আচ্ছা হোয়াট ইজ HTML এর কথাও কিন্তু আমি বলছি যে HTML কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা দিয়ে মার্কআপ তৈরি করা হয়। এই যে দেখেন ইন্ট্রোডাকশনে দেখেন হাইপার টেক্সট, এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে দেখেন সুন্দর করে একটা HTML এর সংজ্ঞা দিয়ে দিয়েছে যে কি করে বলতে এখানে কি বুঝাচ্ছে আপনি শুধু মার্কআপ করবেন। এই যে এই মার্কআপটা কি, এই যে এটা দেখেন, আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, এই এটা হচ্ছে মার্কআপ, এটা এটা এই যে আচ্ছা এটার চেয়ে ভালো বোঝা যাবে অন্য কোথাও কথা বলতেছে। এই যে এটা ধরেন কি ফন্ট হইতেছে, কি ফন্টটা ভালো লাগতেছে, কি ফন্ট হইছে, এই যে দেখেন এগুলা, এই যে স্প্যান ডিপ, মানে একটা একটা মার্কআপ করছে যে এটা একটা h2 এলিমেন্ট, যেটা একটা হেডিং এলিমেন্ট। এই মার্কআপ গুলো এখানে তৈরি করছেন, কিন্তু এখানে কোনো কিন্তু ডিজাইন নেই, মানে কোডটাই আর কি একটা মার্কআপ দাঁড় করালেন যে আমার একটা হেডিং হবে, তারপর একটা কি কিছু লেখা হবে, ওটা প্যারাগ্রাফ হবে, এই মার্কআপটা দাঁড় করাইলেন, এইজন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই যে দেখেন এখানে বলেই দিছে যে বিল্ডিং ব্লকস অফ HTML পেজ, আর এটা কি বলে, আর এগুলো কিভাবে রিপ্রেজেন্ট হয় ট্যাগ দ্বারা, ঠিক আছে। ওই যে HTML গুলো লিখবেন এগুলো ট্যাগ বলা হয়, এই যে HTML হ্যাড এগুলো একটা একটা ট্যাগ। এই যে এখানে বলে দিছে যে হেডিং প্যারাগ্রাফ টেবিল। আচ্ছা তো আমরা এই ট্যাগ এগুলো কোথায় লিখব, ঠিক আছে, এটা লেখার জন্য আমি যদি কোনো কিছু নাও ইউজ করতে চাই, আমি লিখতে পারি কোথায়, এই যে এখানে আমি নোটপ্যাড দিয়েও লিখতে পারি,
এই যে আচ্ছা, তো সবার আগে যে আমরা একটা HTML ফাইল যদি তৈরি করতে চাই, আচ্ছা আমরা ডেস্কটপে না তৈরি করি, ক্লাস 1 দিয়ে এখানে তৈরি করি। আচ্ছা, তো HTML ফাইলটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করা লাগবে, সেটা হচ্ছে .html। এই যে এটা কি, এটা একটা টেক্সট ফাইল, এটার এক্সটেনশন কি txt। আবার ধরেন একটা ওয়ার্ড ফাইল, ওটার এক্সটেনশন থাকে ধরেন ডক্স, এরকম কিছু, বা এক্সএলএস এরকম কিছু থাকে। তো এই টেক্সট ফাইল এটা txt থাকে, তো আমাদের করতে হবে কি html তৈরি করতে হবে। তো এটার শেষে html দিবেন, আর এখানে আমরা একটা নাম দিলাম। এটা একটা কনভেনশন ফলো করা হয় যে মেইন ফাইলটার নাম থাকবে ইনডেক্স, তো index.html লিখলাম। তো আমি এখানে বাইরে ক্লিক দিলে একটা ওয়ার্নিং দেখাবে যে আসলে কি আমি চেঞ্জ করতে যাচ্ছি কিনা, তো আমি আসলে চাচ্ছি। তো এই যে এটা যেহেতু এই কম্পিউটারে যেহেতু ক্রোম ডিফল্ট দেওয়া, এই জন্য এটা চলে আসছে। আচ্ছা, এখন একটা বিষয়, আমার এখানে কিন্তু .html এই লেখাটা আসছে, কিন্তু আপনার এখানে নাও থাকতে পারে। দেখেন এই জিনিসটা হচ্ছে আপনারা যদি 10 ইউজ করেন, উইন্ডোজ 10, এই যে ভিউ থেকে এই যে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এটা টিক মার্ক দেওয়া আছে। এটা যদি টিক মার্ক ওঠানো থাকতো তাহলে শুধু ইনডেক্স লেখা থাকতো। এই ধরেন এই যে ভিডিও ফাইলগুলো ধরেন এমকেবি ফাইল, এমপি4 ফাইল, তো এক এক কম্পিউটারে দেখবেন যে .mp4 লেখা আছে, একটা লেখা নেই। তাইলে আমরা প্রথমে তৈরি করতে পারলাম যে ফাইলটা কিভাবে তৈরি হবে। আচ্ছা, এখন এই ফাইলটা যে তৈরি করলাম, এই ফাইলের ভিতর তো আমাদের কোড লিখতে হবে, এটা দিয়ে কি দিয়ে লিখবো? তো আমরা এটা আবার কিতে ওপেন করতে পারি? আমরা একদম নোটপ্যাডে ইউজ করতে পারি, কিন্তু নোটপ্যাডে ইউজ করতে গেলে দেখা যায় যে ওই ইন্ডেন্টেশন এই সেই অনেক কিছু আমাদের সহযোগিতা করবে না। তো এই জন্য জনপ্রিয় কিছু আছে, এই যে ধরেন ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে ইউজ করা যায়। তারপরে সাবলাইম টেক্সট আছে, এই যে আবার নোটপ্যাড প্লাস প্লাস আছে, ঠিক আছে। আমি বেশিরভাগ সাবলাইম টেক্সট ইউজ করি। তো সাবলাইম টেক্সটটা ডাউনলোড করার জন্য আপনি গুগলে সার্চ দিবেন, এই যে সাবলাইম টেক্সট, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা একটা আর কি পেইড সফটওয়্যার, কিন্তু আপনার চাইবে আর কি যে করার কি চাইবে, কিন্তু আপনি ফ্রিতেই সব ইউজ করা যায় মোটামুটি, কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, সময় বাঁচাবে। এবং এখন আরেকটা জনপ্রিয় কোড এডিটর হচ্ছে এখন যেটা চলতেছে, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে। আমি এটা ওপেন করি এবং আমাদের সাবলাইম টেক্সট এগুলা কিন্তু ইনস্টল করা তো আর আপনাদের দেখাইতে হবে না, ঠিক না? ডাউনলোড করে ইনস্টল করে নিন। এই যে সাবলাইম টেক্সট, আমি দুইটাই ওপেন করতেছি। এই যে এটার ভিতর কিছু কোড লেখা ইয়া দিয়ে করা ছিল আর কি, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এই যে এগুলো যে পিএইচপি দিয়ে লিখতেছি না, এই যে এতটুকু ছিল ব্যাকএন্ডের কাজ, ঠিক আছে। এই যে এখানে দেখেন একটা কন্ডিশন দিয়েছে কি, যে এখানে যদি পুশ থাকে তাহলে পুশটা দেখাও, ঠিক আছে। আবার এই যে এখানে এলআইডি, এগুলা কিন্তু আবার কি এইচটিএমএল। তার মানে কি দেখেন এইচটিএমএল এর ভিতরেই ওই কোডগুলা লেখা লেখা লাগতেছে। তাইলে আমি যদি এইচটিএমএল সিএসএস না জানি, তাহলে আমি ডেভেলপমেন্টটা কোথা থেকে কি করবো? যে এলআই কি এটা যদি না বুঝি তাহলে তো করতে পারবো না। এই জন্য ডেভেলপমেন্ট শিখতে হলেও কি করতে হবে, আগে আমরা এইচটিএমএল সিএসএস জানতে হবে। আচ্ছা, এগুলো আমরা কেটে দিই সব। আচ্ছা, তো আমরা এই যে এটা হচ্ছে সাবলাইম টেক্সট, ঠিক আছে, আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখন অনেকেই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছে, কিন্তু আমিও মাঝে মাঝে চিন্তা করি যে করব, কিন্তু আমি সাবলাইম টেক্সটটা এখনো নিয়ে আসি আর কি। এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না, ঠিক আছে। কিছু কিছু প্লাগইন থাকে, এগুলো প্লাগইন গুলো ইনস্টল করা যায়। তবে আমরা যা দেখবো এখানে এত প্লাগইন লাগবে না, কিন্তু প্লাগইন যখন লাগে তখন আমরা
কোনটার কি সুবিধা এটা আমরা একটু দেখে নেব, কিন্তু আমরা আপাতত সাবলাইম টেক্সটে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তো সাবলাইম টেক্সট ইউজ করব। তো আমরা এই সাবলাইম টেক্সটে কি করতে পারি, আমরা ফাইলটা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি, এই ফাইলটা ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসতে পারি, চলে আসলো, ঠিক আছে? অথবা আমি এখান থেকে ওপেন করতে পারি, ওপেন ফাইল, বা এখানে নতুন ফাইল তৈরি করতে পারি, অথবা আমি এই ফোল্ডারটা নিয়ে আসতে পারি +1, ঠিক আছে? ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসলাম। তো ফোল্ডার নিয়ে আসলে অসুবিধা কি, আমার ফোল্ডারের ভিতর যত ফাইল আছে সব ফাইলগুলো থাকবে, তো আমার এখানে ওইটা নিয়ে যাওয়া লাগবে। তো এই যে index.html এই ফাইলটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন তাহলে আমি এখানে কি কোড লিখতে পারবো। আচ্ছা, এখানে আমাদের কি বলা হয়েছে যে HTML elements are represented by tag দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, HTML টা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, এখানে দেখেন HTML5 লেখা আছে, ঠিক আছে? তার মানে কি HTML এর বিভিন্ন ভার্সন ছিল, বর্তমানে এই ভার্সনটা এখন চলতেছে। এই যে দেখেন HTML শুরু হয়েছে 1991 থেকে, আর HTML5 আসছে 2014 সালে, ঠিক আছে? সামনে আর HTML আসবে কিনা জানি না, কারণ HTML এর যা ডেভেলপমেন্ট হচ্ছে ওগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভিতরে ডেভেলপমেন্ট হচ্ছে। না, এটা না, এই যে দেখেন 2000 এর পরে 2014 সালে আসছে, এটা ব্যাপার না, আসতে পারে। কিন্তু এখন দেখা গেছে যে HTML5 এ যে আরো নতুন কিছু অ্যাড করবে, এগুলো আসলে জাভাস্ক্রিপ্ট ভিতরে, যার কারণে এটা জাভাস্ক্রিপ্টই বলা যায়। এখন যদি HTML5 এ কিছু নিয়ে আসে, এটা আসলে HTML না, এটার ভিতরে আসলে জাভাস্ক্রিপ্ট চলতেছে। HTML5 এর ভিতরেও যা অনেক কিছু এলিমেন্ট আছে যেগুলা ইফেক্ট দেয়, অ্যানিমেশন, HTML5 এও কিন্তু অ্যানিমেশন আছে অনেক, যেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে করা লাগতো HTML থাকার সময়। এখন HTML এর ভিতরেই অনেক কিছু তৈরি করা আছে, ভিতরে ভিতরে এগুলো আসলে জাভাস্ক্রিপ্ট, HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট দিয়েছে। তো এটা 2014 সালে, এখন সবখানে কি HTML5 ইউজ করা। তো এইগুলা বিভিন্ন যে ভার্সন, ঠিক আছে? এখন আপনার ফাইলটা কোন ভার্সনে লিখতেছেন এগুলা একটু জানাই দিতে হবে না শুরুতে। এই যে দেখেন এখানে বলে দিছে যে কি ডক টাইপ ডিক্লারেশন, এটা হচ্ছে আপনি বলে দিলেন যে আমার HTML এর ভার্সনটা কি, এক এক ভার্সনে এক এক ভাবে এগুলা এই উপরে ডিক্লারেশনটা দেওয়া হতো। যখন HTML5 চলে আসছে তখন এই আগে এই ডিক্লারেশনটা অনেক বড় ছিল, যেটা এই ভার্সনে লিখতেছি ওখানে ভার্সনটার নাম লিখে দেওয়া লাগে। তো এখন আপনার প্রথম কাজ হচ্ছে এটা এই ভার্সনটা লেখা, তাহলে এইভাবে শুরু করবেন এক্সপ্লেনেশন। হ্যাঁ, করা যাবে, আমি লিখতেছি লেস দেন চিহ্ন, এটা এই যে আপনার এডিটর বুঝে নিছে যে এটা একটা ট্যাগ, আপনি ট্যাগ গুলা যখন লিখবেন এখানে HTML, ঠিক আছে? এই যে এখন আমি এখানে আরেকটা জিনিস দেখেন, আমার সাবলাইম টেক্সটের সুবিধা আছে কি, আমি এখানে লিখে এটা যখন ক্লোজিং করার জন্য আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি, তখন সে অটোমেটিক এটা নিয়ে ধরে রাখছে, ঠিক আছে, যে এটা ক্লোজ হইতে হবে। কিন্তু আমি যদি এটা আমি এগুলা তো ট্যাগ গুলো আমরা লিখবো না, আমাদের মেইন প্রথমে হচ্ছে আমরা কি ডিক্লারেশনটা দিলাম যে এটা আমি HTML5 এর একটা ফাইল, এতটুকু লিখলেই সে এটা বুঝে নেবে যে এটা HTML5 এর লেখা। আচ্ছা, ডক টাইপ HTML, হ্যাঁ 5 লেখেন না তো, না এটা 5 লেখা লাগবে না, তারা একটা ডিক্লারেশন টাইপ তৈরি করছে যে এই ডিক্লারেশন দিয়ে দিলেই বুঝবে যে এটা ফাইল। ও আচ্ছা, ডক টাইপটা লিখলে ধরেন XHTML এ ওইটা লিখতে গেলে আরো একটা বড় লাইন লেখা লাগতো, কিন্তু আমি দেখাইতে পারতেছি না এখানে, বা আগের ভার্সনগুলো লিখতে অনেক কিছু লিখে তারপর লিখতে হতো। কিন্তু HTML5 এ শুধু আপনি যদি এতটুকু লেখেন তাহলে সেটা বুঝে নেবে যে এটা HTML5 এর ডকুমেন্ট। তো এতটুকু তো লিখলেন, এটা দিয়ে আপনি কি প্রথমে ডিক্লারেশন দিলেন যেটা HTML5 এর লেখা। তো HTML এর ভিতর যা লিখবেন সব হচ্ছে ট্যাগের ভিতর লিখতে হয়, এটা বলা আছে। তো ট্যাগ কি, ট্যাগটা হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ হচ্ছে যে আপনি একটা জিনিস লিখলেন যে HTML এখানেই শেষ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ঠিক
ঠিক আছে। আর ডাবল ট্যাগ হচ্ছে কি এই যে এভাবে শুরু করলেন, সিঙ্গেল ট্যাগ আবার এভাবেও শেষ হয় ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, এই লাস্টের আগে। তো এটা হচ্ছে, আর ডাবল ট্যাগ হচ্ছে এখানে দিয়ে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলেন, এটা সে অটো চলে আসছে ক্লোজিং ট্যাগ। এটা কিন্তু আমার সাবলাইম টেক্সট হওয়ার কারণে, হ্যাঁ, তো সাবলাইম টেক্সট হওয়ার কারণে কিন্তু আমার এটা এখানে অটো ক্লোজিং ট্যাগ চলে আসছে। HTML স্টার্টিং আর ক্লোজিং ট্যাগ এই মাঝখানে যা সবকিছু এভরিথিং, হ্যাঁ বডি বলে যা কিছু হ্যাঁ সব। আচ্ছা, কোড এডিটরের এই যে আরেকটা, আপনি যদি এই একই জিনিস আমি যদি নোটপ্যাডে দেখতাম, নোটপ্যাডে কি, হ্যাঁ নোটপ্যাডও ভালো, আমি আগে নোটপ্যাডে কাজ করছি। তো আমি কি করব, আগে লিখবো ডক টাইপ HTML। আচ্ছা, এগুলা আমি একটু দেখাই দিই আর কি, অবশ্য নোটপ্যাডেও মনে হয় এটা করে ফেলছে HTML, না এটা এখনো করে নাই। তার মানে কি, এই যে এখানে দেখেন, এখানে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিলেও শেষ হচ্ছে না, আমার পুরো আবার লিখতে হচ্ছে, তারপর ক্লোজিংটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার এতটুকু লেখা লাগতেছে না আমাদের ইয়াতে সাবলাইম টেক্সটে। আমি কি করতেছি, HTML লেখার পরে বা যে কোনো ট্যাগ যখন লিখবো তখন আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ওই ট্যাগটা সে ক্লোজ করে দিবে অটোমেটিক। আমাদের অবশ্য কোড ব্লক দিয়ে করা, ওকে, হ্যাঁ, কোড ব্লকে সি তে কোড ব্লক দিয়ে করে, কিন্তু HTML CSS আসলে কোড ব্লকে লেখে না, কারণ এগুলা এত কম্পাইল করা লাগে না, কিন্তু আপনাদের সি তে লিখতে তো এটা আবার কম্পাইল করা লাগে, যার কারণে কোড ব্লক দিয়ে। আচ্ছা, তো এই HTML লিখলাম, ঠিক আছে। তো HTML এর ভিতর হবে আমাদের সবকিছু। তো HTML এর ভিতরে মেইন দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট, ঠিক আছে। এগুলো আপনি এই যে এখানে পাবেন, এই যে দেখেন আপনি সুন্দর করে এখানে লেখা আছে, মানে এটা একটা ম্যানুয়াল বলতে পারেন, যে ডক টাইপ, এই যে দেখেন এখানে তার একটা লিখে দিয়েছে, লিখে এখানে আবার এই এক্সপ্লেনেশনটা দিয়েছে, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখেন যে কোথায় কি থাকে, এখানে একটা কি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, যে মেইন একটা পার্ট কি হেড আর একটা হচ্ছে বডি। আমরা এখানে দেখি, তো হেড পার্ট, তো হেডও কি HTML এর সিঙ্গেল ট্যাগ খুব কমই আছে, বেশিরভাগই ডাবল ট্যাগ আর কি। ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, এটার ভিতর লিখতে হয় কন্টেন্ট গুলো। তো এই হেড লিখলাম, হেড দিয়ে বোঝানো হচ্ছে যে এটা এই ডকুমেন্টের হেড। HTML এ দুইটা পার্ট আমি বলছি যে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হেড, প্রথমে তো HTML দিয়ে সব লিখবেন, এটার ভিতরে সব থাকবে, আর একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। বডি ক্লোজ হয়েছে। তো HTML এর হেডে কি থাকে, হেডে থাকে হচ্ছে আপনার এই ডকুমেন্টের যা আছে ইনফরমেশন। হেডের জিনিসপত্র কিন্তু আপনি এখানে দেখবেন না, হেডের জিনিসপত্র দেখার মতো একমাত্র আছে শুধু এই যে এটা, ইন্ট্রোডাকশন টু HTML, হ্যাঁ টাইটেলটা। তো এই হেডের ভিতর আপনি টাইটেলটা দিতে পারবেন, এটার নাম টাইটেল ট্যাগ। এই যে আবার এতটুকু চলে আসছে না, আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু এটা ক্লোজ ট্যাগ সম্ভব হয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা চলে আসার পরে, ঠিক আছে। কিন্তু আপনার এটা চলে আসতেছে দেখে যায় এটা আসলে ভিতরে কি লেখা আছে এটা যে জানবো না এরকম না, ভিতরে যে টাইটেলটা লেখা আছে এটা আমাদের জানা আর কি থাকা জরুরি আর কি। দেখা গেছে আপনি আরেক জায়গায় গিয়ে অন্য এডিটর দিয়ে করতেছেন, কিন্তু আপনি সবসময় শুধু সাজেশন থেকে ইন্টার দিয়ে দিয়েছেন, তখন কিন্তু এটা একটা ঝামেলা হয়। কিন্তু আমি সাজেশন থেকে এটা দিব, ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝবো যে এটার ভিতরে কি লেখা আছে, যেরকম এটা টাইটেল লেখা আছে আমি বুঝছি টাইটেল লেখা আছে, এটা টাইটেল থেকে, কিন্তু আমার এটা সময় বাঁচার জন্য এটা সুবিধা হয়ে গেছে। আচ্ছা, টাইটেল থেকে আমি এখানে একটু টাইটেল আসলে কি হয় যে স্ল্যাশটা দিলাম না, হ্যাঁ ওই স্ল্যাশটার কারণে প্রবলেম হয়, বুঝতে বুঝতে যারা টাইপিং টু স্লো আর কি, তারা বুঝতে বুঝতে সমস্যা হয় কোথায় ট্যাগ কোথায়। আচ্ছা আচ্ছা, আমরা এই ফাইলটা যে তৈরি করছি, এই ফাইলটা আগে ওপেন করি। আমাদের এটা আমি ডাবল ক্লিক দিলেই আমাদের এখানে ওপেন হচ্ছে। এই যে এখানে দেখেন, এখানে কি আমাদের এই ফাইলের নামটা চলে আসছে, আমার ভিতরে কিছু নেই, ঠিক আছে। এখন আমরা হেডের ভিতরে এই টাইটেলটা দিছি, এখন টাইটেলে আমরা লিখবো যে ইন্ট্রোডাকশন। তো এই টাইটেলটা লেখার পরে আমার কি হইতেছে, আমি এখন এটা আবার রিফ্রেশ দেব, এই ইন্ট্রোডাকশন টু HTML এর লেখাটা চলে আসছে। তার মানে কি আমাদের এই যে এখানে যা লেখা সেগুলো কোথায় আছে,
টাইটেল ট্যাগে আছে এই যে প্রথম আলো লেটেস্ট অনলাইন বাংলা নিউজ পেপার বা একটা কিছু ঠিক আছে তাহলে এটা টাইটেলে লেখা আছে নামটা ওয়েবসাইটের নামটা আচ্ছা আর এই টাইটেলটার কারণে তো সবাই পায় মনে হয় সেটা শিরোনামগুলো সবগুলো পুরো বইতে আচ্ছা এখানে এই যে টাইটেল গুলো এবং এই হেডে আর অনেক কিছু থাকবে আমরা যে সিএসএস গুলো লিখবো এগুলো কিন্তু হেডে লেখা হয় কারণ বডিতে যা লেখা হয় সেগুলো হচ্ছে কি ব্রাউজারে দেখানোর জন্য এই যে এখানে যা আছে এগুলো হচ্ছে কোথায় এই যে যা আপনি যা দেখতে পাচ্ছেন সব বডি ট্যাগের ভিতরে আছে আর হেডের মাঝে দেখতে পাচ্ছেন শুধু এটা নির্বাচন 2008 বাংলাদেশ এগুলো কি টাইটেলের না 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 এগুলো বডির ভিতরে আমি এখানে যদি আবার একটু যাই ভিউ পেজ এটা আপনি যে কোনো ওয়েবসাইটের আপনি পেজ সোর্স দেখতে পারবেন রাইট ক্লিক দিয়ে ভিউ পেজ সোর্স কি দিয়ে এইচটিএমএল সিএসএস যা লেখা আছে সব এগুলো দেখতে পারবেন যে কোনো এটা ব্রাউজারে আর কি ব্রাউজারে ঢুকলেই হলো এই যে দেখেন এটা আমরা সাবলাইম টেক্সট ঢুকছি এই যে দেখেন টাইটেলে সাবলাইম টেক্সট এই লেখা আছে তারপর একটা লিংক দেয়া আছে মেটা দেয়া আছে কিছু তারপরে স্ক্রিপ্ট ডিপ আইডি এই যে হেড শেষ হয়েছে এখানে বডি শুরু হয়েছে ঠিক আছে এই যে একটা ইমেজ দিছে এগুলো আমরা সব দেখব কোনো সমস্যা নেই তাহলে হেডের ভিতর অনেক কিছু থাকতে পারে আমরা প্রথমে মেইন যেটা দরকার কি আমাদের টাইটেলটা থাকবে আচ্ছা তো আমরা বডির ভিতর আছে কিছু লিখি তো এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেহেতু তো মার্কআপে আমাদের কি থাকা দরকার যে একটা কিছু লিখতে হলে আমাদের কি একটা হেডিং থাকবে তারপর একটা কিছু লেখা থাকবে এরকম কিছু ঠিক না তো এই হেডিং গুলা লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয় তো হেডিং এর জন্য HTML এ কয়টা ট্যাগ আছে 6টা ট্যাগ আছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত তো এটাও কি ডাবল ট্যাগ ওপেনিং ক্লোজিং এর আচ্ছা 6 ট্যাগের বেশি কি হতে পারবে না তারা যে এটা দিয়ে দিছে ওইটাই তো আপনি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছেন ওইটার ভিতরে কিছু ফাংশন দিয়ে রাখছেন ওইগুলাই তো আর এই হেডিং 1 এর ভিতরে কি আসলে কিছু লিখতে হবে এই 6টার ভিতরে হ্যাঁ আপনি 6টা লাগে না তো এক দুইটা ইউজ করে লিখতে হবে তো আপনার ভালো মার্কআপের জন্য কিছু লাগে তাইলে এখানে আমি ধরেন আবার ইন্ট্রোডাকশন লিখলাম ইন্ট্রোডাকশন টু HTML তো এটা আমি হেডিং এ লিখলাম এখন এটা কি আমি বডিতে লিখছি যার কারণে কি আমাদের বডিতে এটা দেখতে পাওয়ার কথা ঠিক না আচ্ছা আমাদের এটা এরকম হওয়ার কথা না কারণ আমরা এখানে ইয়া লিখি নাই কি জানি বলে সবগুলো ক্যাপিটালে লিখি নাই কিন্তু আমাদের এখানে কি আসতেছে ক্যাপিটালে আসতেছে তাইলে আমাদের এখানে কোথাও একটা ঝামেলা আছে সিটিং এ যাই তারা যে ফন্টটা দিয়ে রাখছে হয়তো তাদের স্মল লেটার নেই ফন্ট সাইজ থিম ফন্ট সাইজ ফন্ট কই কাস্টমাইজ ফন্ট ওই যে কাস্টমাইজ কি ফন্ট এটা আমরা টাইমস নিউ রোমানি দিয়ে রাখি ঠিক আছে কোথায় ঠিক আছে এখন আমাদের যেটা আমরা তো এই যে সব যেটা আমরা সবসময় ডিফল্ট থাকে টাইমস নিউ রোমানি আমরা এইসব ফন্ট যে কোনো সময় ইচ্ছে চেঞ্জ করতে পারি এটা কোনো সমস্যা নেই তো এই যে আমরা এখানে যেভাবে লিখছি এভাবেই চলে আসছে এবং HTML এর কিছু যে তাদের যে মেইন ইয়াগুলো আছে বিভিন্ন ব্রাউজারে তাদের কিছু ডিজাইন ডিফাইন করা আছে ঠিক আছে এই যে এটা H1 দেওয়ার কারণে কিন্তু এত বড় করে আসছে আমি একই জিনিস যদি আবার H2 তে দিতাম ও এই যে এখানে আমি এটা কপি করছি কিভাবে জানেন আপনি ইয়াতে এই কি জানি বলে সাবলাইম টেক্সটে আপনি ধরেন একটা লাইন কপি করবেন তো এই লাইনে আপনার কার্সরটা রাখলে গেছে রাখার পরে কন্ট্রোল সি দিবেন আবার কন্ট্রোল ভি দিবেন তো এই লাইনটা পরে কপি হয়ে যাবে অথবা কন্ট্রোল শিফট ডি দিবেন কন্ট্রোল শিফট ডি দিলেই তো হওয়ার কথা কন্ট্রোল আছে
তোমার সিস্টেম নাম আচ্ছা হচ্ছে না বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা কন্ট্রোল সি ভি দিলে আমার এই এতটুকু করা লাগতেছে না, যে আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর আবার ইয়ে করলাম। তো আমি এখানে কি কন্ট্রোল সি ভি দিলে আমার লাইনটা কপি হয়ে যাচ্ছে। তো আমি এখানে চেঞ্জ করে দেই h2 h2। এটা কিন্তু আমি সিএসএস লিখে এটা শুরু করিনি, এটা ব্রাউজারে তার নিজস্ব স্টাইল থেকে সে এটা শুরু হয়ে গেছে। এবং আমরা এটা যখন আমরা সিএসএস শিখবো তখন কি করতে পারবো, এই যে এখানে কত বড় সাইজ যে দেখাচ্ছে, আমরা চাইলে এটা আরো বড় করতে পারবো আর ছোট করতে পারবো। এগুলো আমরা সিএসএস দিয়ে দেখবো যে আমরা ফন্ট সাইজ বড় করে দেবো, যে আমরা এটার টার্গেট করে ফন্ট সাইজটা বড় করব। আজকে শুধু এইচটিএমএলটাই দেখেন, আমরা 6টা দিয়ে দেখি। তাহলে h2 গেল, এই যে এখানে আরেকটা শর্টকাট h2, এই যে আমি এখানে এখন যদি কন্ট্রোল ধরে আবার এখানে ক্লিক দিই যেখানে দরকার, তাহলে আমার দুইটা কার্সর হয়ে গেল। কন্ট্রোল ধরে আবার ক্লিক দিবেন তাইলেই হবে। তাইলে ব্যাকস্পেস দিলে তাহলে আমার দুইটা একসাথে কেটে গেল, তাইলে আমার h3 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আবার আমি এখানে এখন এই যে একটা এডিটর বানাইতে হলে ভালো ডেভেলপার তো অবশ্যই হইতে হবে। তো h4 কতটা শর্টকাট বলা, আর কত শর্টকাট যে পাবেন আপনি আস্তে আস্তে দেখতে থাকেন। h5 আর h6। তাহলে আমরা এটি সবগুলা লিখলাম কিসের জন্য, যে দেখার জন্য এগুলো কি। এই যে দেখেন এটাই কি ব্রাউজারের ডিফল্ট স্টাইল। আমি চাইলে পরবর্তীতে কি h6 কেও h1 এর চেয়ে বড় করতে পারবো ফন্ট সাইজ, ঠিক আছে। আচ্ছা তো এটা তো গেল আমাদের হেডিং লেখা। তো হেডিং এর পরে আমাদের কি দরকার, প্যারাগ্রাফ দরকার, ঠিক না। তো ওইটার জন্য হচ্ছে পি ট্যাগ, এটাও ডাবল ট্যাগ। তো পি ট্যাগে আমরা এটা এখানে এভাবে স্ল্যাশ স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ সামনে এদিকে আছে, আর এইভাবে যদি থাকে ওটাকে বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। यस, এটা কোথায় থাকে, এই যে এখানে শিফটের আগে থাকে। আচ্ছা তো আমরা ইচ্ছে করলে এই যে এগুলা এই যে HTML এর আরেকটা ব্যাপার হচ্ছে, HTML এ কিন্তু ইয়ে নাই এই স্পেস, ঠিক আছে। আপনি যত ইচ্ছা স্পেস দিতে পারেন, একটা স্পেসই ধরবে, কিন্তু আপনার সিতে মনে হয় যদি স্পেস দেন ঝামেলা আছে, ঠিক আছে। কিন্তু আপনার এখানে কোনো ঝামেলা নাই। আপনি সি মানে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা রাখতে পারি। তো এখানে যে আমি একটা পি লিখলাম, পি লেখার পরে সাম টেক্সট, ঠিক আছে, লিখলাম সেভ। হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফের ডিফল্ট স্টাইল, ঠিক আছে। এগুলা কি বোল্ড হয়েছে, ঠিক না, ফন্ট ওয়েট বোল্ড, যেটা আমরা এই যে ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বি দিলে বোল্ড হয়ে যায়, বিতে ক্লিক দিলে, ঠিক না, বোল্ড করে যায়। তো এটা কিন্তু বোল্ড না, এটা প্যারাগ্রাফ। আচ্ছা হেডিং এর কারণে মূলত, হ্যাঁ হেডিং গুলো বোল্ডই থাকবে এই জন্য। ওয়েবসাইটে জানো তো সাবলাইম টেক্সট ওয়েবসাইটটা, ওয়েবসাইট সাবলাইম টেক্সট ওয়েবসাইট, সাবলাইম টেক্সট ওয়েবসাইটের জন্য এটা ছিল তোমার প্রথম, এটা আছে। এই যে এই যে উপরে সাবলাইম টেক্সটটা লেখা, ওটা তোমার হেডিং না, এটা ইমেজ। হ্যাঁ হেডিং না, এটা ইমেজ ইমেজ। আচ্ছা তাহলে সাবস্টিক এটা কি দাও, ওই সাবলাইম সাদা লেখা তো জন্য ভুল হয়েছে, সাদাতে সাদা আছে। সাবস্টিক হ্যাঁ এটা একটা হেডিং, ঠিক আছে। আপনি এই প্যারাগ্রাফ সহ কিন্তু বোল্ড করতে পারবেন, আপনার ডিজাইনে কিন্তু আপনার সব কিছু একটা আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রাউজারের ডিফল্ট স্টাইল, আপনি তো এইভাবে জীবনও রাখবেন না, ঠিক আছে। তো এখানে আমি সাম টেক্সট লিখলাম, এখানে সাবলাইম টেক্সট আরেকটা কে আছে, যে আপনার ধরেন এই যে ডামি টেক্সট লাগবে, ঠিক না। তো এই টেক্সটগুলো আপনি কতক্ষণে লিখবেন বা একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন, ঠিক না। তো এটা এই সমাধান করার জন্য আপনি লোরেম লিখবেন, ঠিক আছে। লোরেম লিখে ট্যাব দিবেন, আপনার টেক্সট লাগবে, ঠিক আছে। তো আপনি টেক্সটগুলো আপনি কতক্ষণে এইভাবে টাইপ করে লিখবেন, অনেক সময় দরকার। অথবা কি করা দরকার, আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ওইখান থেকে টেক্সট কপি করে আইনা এখানে পেস্ট করলেন,
তো আপনি এখন ডিজাইন করতেছেন, আপনার একটা ডামি টেক্সট লাগবে, এখানে টেক্সট কি আছে ওটা গুরুত্বপূর্ণ না, টেক্সটটা থাকা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ডামি টেক্সটের জন্য এই লোরেম টেক্সট ইউজ করা হয়। এই লোরেম আপনি যদি গুগলে সার্চ দেন আপনি অনেক জায়গায় পাবেন যে ডিজাইন করা আছে লোরেম, এই কি লেখা আছে এরকম ওইয়া এই লোরেম ইউজ করেন। তো তারা হচ্ছে এখানে কিছু ডামি টেক্সট জেনারেট করে দেয় যেগুলোর কোনো মানে নাই আসলে, এই শুধু টেক্সট। এই যে এই যে ঠিক আছে, এটা টেক্সট, কোনো ভিতরে কোনো মানে নাই, কি আছে না আছে দরকার নেই, ঠিক আছে। তো এই টেক্সট গুলাই সে সাবলাইন টেক্সট অটো জেনারেট করে। আপনি যদি লোরেম লেখেন, লোরেম লিখে যদি ট্যাগ দেন তাহলে সে কতগুলা টেক্সট জেনারেট করে দেবে, আপনি লেখা লাগতেছে, ঠিক আছে। আপনি যতবারই আপনার কোন টেক্সট দরকার, এখানে তো টেক্সটের কোনো মানে নাই, তাহলে তো বুঝার দরকার পড়তেছে ফন্টের কথা বলতেছেন, ফন্ট স্টাইলের কথা বলতেছেন, শুধু টেক্সটটা। আমি এখানে প্যারাগ্রাফটা দেখাই দিতেছি, ঠিক আছে। তো আমি প্যারাগ্রাফটা অনেক বড় করতে যেতেছি, তাইলে তো আমার এখানে লিখতে হবে দিস ইজ প্যারাগ্রাফ বা একটা কিছু আমি লিখলাম, আমি কতগুলো শব্দ লিখলাম, লেখার পরে আছে আমার সাইজটা বড় হবে, টেক্সটের সাইজটা। এত কিছু যদি আপনি লেখেন তাহলে দেখা যাচ্ছে আপনার লিখতে গিয়ে অনেক সমস্যা হতে পারে। অথবা ধরেন আপনি একটা করলেন, একটা সাইডে গেলেন, ধরেন ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এইগুলো কপি করলেন, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলেন, তাইলে আপনার এতগুলো টেক্সট হয়েছে। এতগুলো টেক্সট হওয়ার পরে আপনি এটা ব্রাউজারে দেখাইলেন, ঠিক আছে। কিন্তু আপনি কতবার কি এভাবে কপি করবেন? এই জন্য হচ্ছে আপনি এরকম যখন টেক্সট দরকার, তো আপনি লোরেম লিখে ট্যাগ দিলেন, আপনার কতগুলো টেক্সট হয়ে গেল। তো আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার এখানে টেক্সট দরকার ছিল, আপনি টেক্সটটা পাইলেন। ও আচ্ছা, ডিজাইন করার জন্য কিছু আপনার টেক্সট তো লাগবে, ঠিক আছে। ধরেন আপনি সবখানে কি আপনি এখানে কি যখন ডিজাইন করবেন, আপনি টাইটেলটা আসলে কি লিখতেছেন ওটা তো এখানে এত গুরুত্বপূর্ণ না, এখানে টেক্সট থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আপনি যদি প্রতিবার ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল বা একটা কিছু আমি লিখতে যাই, তাহলে দেখা গেছে যে আমার টাইটেলে লিখতে গেলে প্রতিবার টাইপ করে লিখতে হবে। তো আমার এখানে টেক্সট দরকার, যে এখন আমার টেক্সট মনে করি যে আরো বেশি দরকার, তখন আমি কি করব? এই যে আমি আবার কি বলছি যে আমাদের হোয়াইট স্পেস ধরে না, তো আমরা এখানে এটা দিয়ে এই যে আরেকটা ব্যাপার, আমি কিন্তু এই যে দেখেন এগুলো ইন্ডেন্টেশন করতেছি, যে আমার এই ডক টাইপ এখানে শুরু হয়েছে, ঠিক আছে। তারপর কি এইচটিএমএল শুরু হয়েছে, এইচটিএমএল এর পরে দেখেন এইচটিএমএল এর ভিতরে যদি এগুলো, যেহেতু এগুলো লিখতেছি, তখন কি করছি আমি একটা ট্যাগ দিয়ে ভিতরে নিয়ে আসছি। আমি কি এটা এখানে থাকতে পারতো, ঠিক না, কিন্তু আমরা যাতে এটা বোঝা যায় এই জন্য এটা একটা ট্যাব আছে, এবং এটার ভিতরে এটা আছে, এই জন্য এটার ভিতর থেকে এখানে আরেকটা ট্যাব দিয়ে এখানে আসছে। এই বডিতে এটার ভিতরে এরকম এমপি, হ্যাঁ। তো পি তে আমি এরকম রাখতে পারি। এখন যদি আমার আরো টেক্সট দরকার হয় আমি আবার লোরেম লিখলাম, আরো দরকার, এই যে দেখেন এক একবার কিন্তু সে এক এক টেক্সট নিয়ে আসছে। তো আমার এতগুলো টেক্সট দরকার, তো আমি এতগুলো টেক্সট আমি নিয়ে আচ্ছা, এটা গেল আমার পি এর কাজ, এইচ এর কাজ। আচ্ছা, এখন আমরা এই ব্যাখ্যাটা পড়ি যে কি করতেছে। HTML element is the root element of HTML page, যেটা আমরা যে HTML ট্যাগটা HTML আর HTML এটা হচ্ছে কি রুট এলিমেন্ট। আর হেড কি, হেড এলিমেন্ট contains the meta information about the document, মেটা ইনফরমেশন গুলা সে কন্টেইন করে। এখানে আমরা শুধু টাইটেলটা লিখছি, এবং এখানে আরো অনেক কিছু আসবে যেগুলো আমরা পরে দেখব, যে ওয়েবসাইটের ইনফরমেশন, অথর কে, এই কি সেই কি, অনেক কিছু, এগুলো আমরা হেডে লিখব। তারপর কি টাইটেল কি করে, টাইটেল এলিমেন্ট স্পেসিফাই দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টের টাইটেলটা। বডিতে কি করে, বডি কন্টেইনস দ্য ভিজিবল, এই টাইটেলটা হচ্ছে এই টাইটেল, হেডের ভিতরে যে টাইটেলটা লিখছি। আচ্ছা, বডিতে কি করে, ভিজিবল পেজ কন্টেন্ট, যা দেখা যায়। H1 কি করে, লার্জ হেডিং ডিফাইন করে। P কি করে, প্যারাগ্রাফ ডিফাইন করে। আচ্ছা, HTML ট্যাগ, ট্যাগটা কি এটা বুঝিয়ে দিচ্ছে যে ট্যাগ নেম, এই যে একটা শুরু হয় আর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ হয়, আর এখানে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টগুলো থাকে। এই যে দেখেন এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে HTML ট্যাগস নরমালি কাম ইন পেয়ারস। পেয়ারস মানে কি, জোড়াতে, মানে ওপেনিং ট্যাগ থাকে অথবা এবং ক্লোজিং ট্যাগ থাকে। আবার এই যে এখানে স্টার্ট ট্যাগের কথা বলছে অথবা ইন ট্যাগের কথা বলছে। আবার শুরু আর সমাপ্তি, হ্যাঁ, এবং এটা কি শেষ হয়, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ হয়। এই যে এখানে আবার বলে দিয়েছে টিপ,
যে কিছু কিছু সময় এটাকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও বলা হয়। মানে এটা আপনার এই W3 স্কুল বা আপনার আরো পরবর্তীতে যা শিখবেন এই ম্যানুয়াল গুলো পড়া শিখতে হবে। এটার ভিতরে কিন্তু সব দেয়া আছে, ঠিক আছে। তারপরে কি যে ওয়েব ব্রাউজারে কিরকম দেখায় এটা একটা দিল, যে ফার্স্ট হেডিং লিখছে, ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে HTML পেজের স্ট্রাকচারটা দেখেন, যে HTML এই যে এখানে সাদা টু যে টুক রাখছে একটু কি ব্রাউজারে দেখাইতেছে, আর এইগুলা কিন্তু ব্রাউজারে দেখায় না। এটা একটা বিধি দিয়ে দিল। আচ্ছা, ডক টাইপ ডিক্লারেশনের কথা বললো, এটা আমি তো বললামই। তারপর HTML ভার্সনের কথা বলছে। আচ্ছা, তাইলে এই গেল আমাদের কি ইন্ট্রোডাকশন গেল। এখানে এই যে এডিটরের কথা বলছে, আমরা এডিটর ইতিমধ্যেই কি আমরা নামাই ফেলছি। এই যে এখানে নোটপ্যাডের কথা বলছে, টেক্সট এডিটের কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, বেসিকে আমরা এগুলো দেখলাম। ডক্টর HTML কিভাবে লেখা শুরু করতে হয়। হেডিং দেখলাম, হেডিং কয়টা আছে, H1 থেকে H6 পর্যন্ত আমরা হেডিং লিখতে পারি। তারপর কি প্যারাগ্রাফ ট্যাগ আছে, প্যারাগ্রাফ লিখতে পারি। আচ্ছা, HTML লিংক। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে কি একটা লিংক দরকার, যে এটা দিলে একটা রিড মোর বা আমরা গুগলে চলে যাব, একটা লিংক দেব বা প্রথম আলোতে চলে যাব, ঠিক আছে। তো আমরা গুগলেই চাই, তো এটার জন্য আমাদের লিংকের জন্য ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। এটাকে অ্যাঙ্কর ট্যাগও বলে। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা আছে সাবলাইম টেক্সটে, আপনি যে কোনো ট্যাগ কে আপনি যদি লেখলেন, কোনো কিছু না লিখে ধরেন টাইটেল বা H1, ঠিক আছে, H1 লিখলেন, ঠিক আছে, তো ট্যাব দিলেন, তো ওইটা চলে আসবে। ট্যাব কিটা তো চিনি, এরকমই। তো আমরা এ ট্যাগটা লিখবো, এ ট্যাগটাও কি ওপেনিং এবং ক্লোজিং আছে। তো কন্টেন্টটা হবে এখানে, যেটা ব্রাউজার দেখবে। তো আমরা এখানে লিখি যে কি গুগল লিখলাম, এই গুগল চলে আসছে, কিন্তু এটা আমাদের কি লিংক হয় নাই, ঠিক আছে। তো এই লিংক হওয়ার জন্য আমাদের এখানে href হাইপারটেক্সট হাইপার রেফারেন্স আগে। আচ্ছা, এই এতক্ষণ আমরা কি দেখছি, এটাকে কি বলছি, ট্যাগ বলছি, ঠিক আছে। এখন ফার্স্ট ট্যাগের ভিতর আমি একটা স্পেস দিয়ে, যে এখানে একটা স্পেস দিয়ে আরেকটা জিনিস লেখা শুরু করলাম, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। href এটা একটা কি অ্যাট্রিবিউট, আর এটা কি একটা ট্যাগ। তাহলে অ্যাট্রিবিউট কিভাবে লেখে, অ্যাট্রিবিউটের নামটা লিখবেন আগে, এটা একটা href অ্যাট্রিবিউট, তারপর একটা ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন। এভাবে লিখতে হবে অথবা অ্যাট্রিবিউট করা যাবে, href করে ডাইরেক্ট করা যাবে। হ্যাঁ, ওইটা চলে আসবে, কিন্তু আপনার তো জানতে হবে এটা কিভাবে লিখে। যে href লিখতে হবে, তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপর কোটেশন মার্ক দিতে হবে, কোটেশন মার্কের ভিতর লিখতে হবে। তো এখানে আমি কি করতে যাচ্ছি, যে লিংক আপ করতে যাচ্ছি যে google.com এর সাথে। এখানে একটা ব্যাপার দেখেন, আমি এখানে যদি লিখি যে google.com লিখলাম, আমার কিন্তু এটা একটা ট্যাগ হয়েছে। এই দেখেন, এটাও কিন্তু ব্রাউজারের ডিফল্ট স্টাইল, যে কি একটা অ্যাঙ্কর ট্যাগ পাইলে সেটার কালার ব্লু হবে এবং নিচে একটা আন্ডারলাইন হবে। তো এখন যদি আমি একটা ক্লিক দেই, আসলে google.com যাইতেছে না, কেন যাইতেছে না, আসলে একটা ওয়েবসাইট বা অনলাইন যাই বলেন সবকিছু একটা প্রোটোকল মাইনে চলে। ধরেন আমি google.com লিখলাম, এই যে দেখেন এর শুরুতে কি আছে, http বা https আছে। আপনি www না দিলেও হবে, কিন্তু https বা http এটা মাস্ট দেওয়া। তাহলে আমার এটা যদি দরকার পড়ে, তাহলে আমার এখানে কি লিখতে হবে, google.com না লিখে https এভাবে তো নাকি। তাহলে এখন আমি এটা যদি সেভ করি, তো আমি যদি এটা আবার রিফ্রেশ দিই, এটা এখানে আসতেছে। এই যে এখন যদি আমি গুগলে ক্লিক দেই, এই যে আমার গুগলে চলে যাচ্ছে। এই যে এখানে আমি কার্সর রাখলে কিন্তু আমার এই যে এখানে কিন্তু আবার দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কোথায় লিংক করা আছে দেখছেন তো, google.com।